কল্পনা করুন, মাঝরাতে মেঘালয়ের এক দুর্গম পাহাড়ি জঙ্গল, যেখানে বাঘের ভয় নেই, কিন্তু আছে ধরা পড়ার আতঙ্ক। বিএসএফের টহল আর সিসিটিভি ক্যামেরার চোখ এড়িয়ে দুটি ছায়া নিঃশব্দে সীমান্ত পার হচ্ছে। তারা ভেবেছিল ওপারেই মুক্তি, কিন্তু তারা জানত না তাদের প্রতিটি পদক্ষেপ আসলে এক অনিবার্য মৃত্যুফাঁদের দিকেই এগোচ্ছে। শহীদ উসমান হাদির রক্তে ভেজা হাত নিয়ে তারা পালিয়েছিল ঠিকই, কিন্তু নিয়তি তাদের জন্য জমিয়ে রেখেছিল এক রক্তহীন করা পরিণতি। আজ ফাঁস হবে সেই মাস্টারমাইন্ডের জবানবন্দি, যা শুনে আপনার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। তদন্তের টেবিলে যখন হ্যালোজেন লাইটের তীব্র আলো সরাসরি চোখে পড়ে, তখন বড় বড় দুর্ধর্ষ অপরাধীরও হিম হওয়ার অবস্থা হয়। ফয়সাল করিম মাসুদও তার ব্যতিক্রম নয়। যে মস্তিষ্ক দিয়ে সে ষড়যন্ত্রের জাল বুনেছিল, সেই মস্তিষ্ক এখন ভারতের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফের ম্যারাথন জেরার মুখে বিধ্বস্ত। আজ আমরা উন্মোচন করব সেই সত্য, যা এতদিন ক্ষমতার অন্ধকার অলিন্দে চাপা পড়েছিল। দর্শক, আমরা কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমের উড়ো খবর দিচ্ছি না। পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ এবং ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর অফিসিয়াল প্রেস রিলিজের প্রতিটি শব্দ বিশ্লেষণ করলে দেখা যায়, ফয়সাল করিম মাসুদ এখন কেবল একজন অভিযুক্ত নয়, সে এখন নিজের অপরাধের এক জীবন্ত দলিল। পুলিশের জেদ আর কৌশলী জেরার মুখে সে শেষ পর্যন্ত স্বীকার করেছে সেই ভয়াবহ সত্য। হ্যাঁ, ইনকিলাব মঞ্চের সুপ্রতিষ্ঠিত মুখপাত্র শহীদ উসমান হাদি হত্যাকাণ্ডের সেই নৃশংস নীল নকশা এই ফয়সালের হাত দিয়েই আঁকা হয়েছিল। পটুয়াখালীর এই ৩৭ বছর বয়সী যুবক, যে নিজেকে রাহুল পরিচয়ে পশ্চিমবঙ্গের বনগাঁয়ে লুকিয়ে রেখেছিল, সে আজ আইনের কাঠগড়ায় দণ্ডায়মান। কিন্তু প্রশ্ন হল, কেন একজন দুর্ধর্ষ খুনি নিজেকে হিন্দু পরিচয়ে আড়াল করতে চাইল? এটিকে কেবল বাঁচার আকুতি, নাকি এর পেছনে ছিল কোনো দীর্ঘমেয়াদী পর্দার আড়ালের ষড়যন্ত্র? ফয়সালের এই জবানবন্দি থেকে বেরিয়ে আসছে এমন কিছু তথ্য, যা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক মহাপ্রলয়ের ইঙ্গিত দিচ্ছে। মেঘালয় পার হয়ে তারা কেন সরাসরি বনগাঁয়ে থিতু হল? অপরাধ মনস্তত্ত্ব বা ক্রিমিনাল সাইকোলজি বিশ্লেষণ করলে দেখা যায়, একজন পলাতক আসামি সবসময় এমন জায়গা খোঁজে যেখানে সে ভিড়ের মাঝে নিজের অস্তিত্ব বিলীন করে দিতে পারে। বনগাঁর ভাষা, খাদ্যাভ্যাস আর সংস্কৃতি অনেকটা বাংলাদেশের সীমান্ত ঘেঁষা জেলাগুলোর মতোই। সেখানে রাহুল ছদ্মনাম ধারণ করা ফয়সালের জন্য ছিল সবচেয়ে বড় সুরক্ষা কবচ। কিন্তু অপরাধীর মন কখনোই এক জায়গায় স্থির থাকে না। এসটিএফের জেরা অনুযায়ী তারা যাযাবরের মতো ভারতের বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়িয়েছে। কেন তারা স্থির হতে পারছিল না? কারণ তাদের মাথার ওপর ৫০ লাখ টাকার বিশাল পুরস্কার আর ইন্টারপোলের রেড অ্যালার্টের মতো এক অদৃশ্য তলোয়ার ঝুলছিল। তারা জানত, স্রেফ একটি ভুল পদক্ষেপই তাদের চিরকানের জন্য অন্ধকার প্রকোষ্ঠে পাঠিয়ে দিতে পারে। কিন্তু শেষ পর্যন্ত সেই ভয় সত্যি হল। বনগাঁর কোনো এক অন্ধকার গলিতে যখন এসটিএফ তাদের ঘিরে ধরে, তখন ফয়সালের চোখে ছিল কেবল পরাজয়ের গ্লানি আর একরাশ অন্ধকার। তদন্তের সবচেয়ে চাঞ্চল্যকর এবং অবিশ্বাস্য মোড় হল, ফয়সাল আবার অবৈধভাবে বাংলাদেশে ঢোকার পরিকল্পনা করছিল। যেখানে দেশ জুড়ে তার ফাঁসির দাবি উঠছে, প্রশাসনের প্রতিটি স্তরে তার নাম তালিকার শীর্ষে, সেখানে সে কেন আগুনের মুখে ঝাঁপ দিতে চাইছিল? এর পেছনে কাজ করছিল দুটি গাণিতিক সমীকরণ। এক, অর্থনৈতিক অবরোধ। সিআইডি ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে দেওয়ায় তার ফিনান্সিয়াল সাপ্লাই লাইন পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। ভারতে টিকে থাকার জন্য যে লজিস্টিক সাপোর্ট এবং শেল্টার প্রয়োজন, তা দেওয়ার মতো ক্ষমতা তার স্থানীয় সোর্সদের আর ছিল না। পকেটের টাকা ফুরিয়ে এলে অপরাধীদের বড় বড় নেটওয়ার্কও তাসের ঘরের মতো ভেঙে পড়ে। আর দুই, গডফাদারদের সিগন্যাল। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক প্রেক্ষাপট। অপরাধ বিজ্ঞানে একে বলা হয় স্ট্র্যাটেজিক রিলোকেশন বা কৌশলগত স্থানান্তর। হতে পারে বাংলাদেশের ভেতরে থাকা কোনো শক্তিশালী গোষ্ঠী তাকে আশ্বস্ত করেছিল যে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তাদের ছত্রছায়ায় ফিরে এলে হয়তো সে আবারও পর্দার আড়ালে নতুন কোনো ষড়যন্ত্র শুরু করতে পারত। কিন্তু কুখ্যাত এই খুনিদের সেই স্বপ্ন এখন ধূলিসাৎ। ভারতের এসটিএফ রিমান্ড সেলের সেই ৪ দেওয়ালের ভেতর এখন শুরু হয়েছে আসল মনস্তাত্ত্বিক যুদ্ধ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল যে স্বীকারোক্তি দিয়েছে, সেখানে সে বারবার বলেছে যে মিশন শেষ করে সে শান্তিতে ছিল না। এই মিশন শব্দটি অত্যন্ত রহস্যজনক। কার আদেশে এই মিশন?
এর পেছনে কি তারেক রহমানের কোনো নতুন রাজনৈতিক চাল কাজ করছে, নাকি বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকে অস্থিতিশীল করতে বাইরের কোনো অদৃশ্য অপশক্তি কলকাঠি নাড়ছে? ফয়সালের এই শান্তিতে না থাকা কি তার অনুশোচনা, নাকি ধরা পড়ার আগাম আতঙ্ক? অনুসন্ধানের এই পর্যায়ে আমাদের হাতে এসে পৌঁছেছে আরও হাড় হিম করা চাঞ্চল্যকর কিছু তথ্য, যা শুনলে হয়তো আপনাদের দ্বিতীয়বার ভাবতে হবে। ইনভেস্টিগেশনের এই পর্বে আমরা এমন এক পর্দার আড়ালে ষড়যন্ত্র উন্মোচন করতে যাচ্ছি, যা এই হত্যাকাণ্ডের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিতে পারে। গোপন সূত্রের বরাতে জানা যাচ্ছে, শহীদ উসমান হাদি হত্যাকাণ্ডের নেপথ্যে অন্যতম একটি বড় কারণ ছিল ঢাকা ৮ আসনের রাজনৈতিক সমীকরণ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ঢাকা ৮ আসনটি সবসময় ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত। এই এলাকায় আধিপত্য বিস্তার এবং আসন্ন রাজনৈতিক পটপরিবর্তনে নিজেদের অবস্থান শক্ত করতে একটি বিশেষ মহল এই ভয়াবহ খুনের পথ বেছে নিয়েছিল। ফয়সাল করিম মাসুদ জেরের মুখে ইঙ্গিত দিয়েছে যে তাকে ব্যবহার করা হয়েছিল মূলত একটি পলিটিক্যাল ক্লিনিং মিশন হিসেবে। তদন্তকারী কর্মকর্তারা খতিয়ে দেখছেন, ঢাকা ৮ আসনের নির্বাচনকে সামনে রেখে কোনো প্রভাবশালী মাস্টারমাইন্ড কি তবে হদ্দিকে পথ থেকে সরিয়ে দিতে চেয়েছিল? এই আসনের নিয়ন্ত্রণ হারানো মানেই রাজধানীর রাজনীতির একটি বড় অংশ হাতছাড়া হওয়া, আর সেই ক্ষমতার লড়াইয়ে উসমান হাদি হয়ে উঠেছিলেন এক অনতিক্রম্য বাধা। এই রক্তহীন করা রাজনৈতিক চালের আসল খেলোয়াড় কারা, তা এখন গোয়েন্দাদের আতশকাছের নিচে। ফয়সালের জবানবন্দিতে উঠে আসা মানসিকভাবে ভেঙে পড়ার বিষয়টি ইঙ্গিত দেয় যে তার পেছনে থাকা মাস্টার পাপিটিয়াররা হয়তো তাকে মাঝপথেই ত্যাগ করেছে। কিন্তু টানা কয়েকদিনের ম্যারাথন জেরে এখন বেরিয়ে আসছে সেই রক্তহীন করা থ্রিলার। তদন্তকারী কর্মকর্তাদের টেবিলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, কে এই খুনিদের পেছনে দাঁড়িয়ে জোগাচ্ছিল অঢেল অর্থ? ভারতের মাটিতে তাদের নিরাপদ আশ্রয় বা সেফ হাউস নিশ্চিত করেছিল কোন প্রভাবশালী শক্তি? এই পুরো হত্যাকাণ্ডের মিশনের পেছনে আসল মাস্টার পাপিটিয়ার বা সুতোটানা গডফাদার আসলে কে? এই প্রতিটি প্রশ্নের উত্তর পাওয়া এখন কেবল সময়ের অপেক্ষা। অফিসিয়াল প্রেস রিলিজের বাইরেও ভারতীয় গোয়েন্দা সূত্রের বরাতে ফয়সালের নিজ মুখের কিছু জবানবন্দি ইতিমধ্যে লিক হতে শুরু করেছে। জেরের এক চরম পর্যায়ে যখন পালানোর সব পথ বন্ধ হয়ে যায়, তখন তদন্তকারী কর্মকর্তাদের চোখের দিকে তাকিয়ে সে অকপটে জানিয়ে দেয়, হ্যাঁ, সেদিন বিজয়নগরে মিশন আমি শেষ করেছিলাম। ফয়সাল আরও জানায়, তাদের সেই মূল নীল নকশায় কোনো ভুল ছিল না। ঘটনার পরপরই তাদের প্রধান লক্ষ্য ছিল ঢাকার রাডার থেকে অদৃশ্য হয়ে যাওয়া। মেঘালয়ের সেই দুর্গম পাহাড়ি রুট তারা আগে থেকেই রেখি বা পর্যবেক্ষণ করে রেখেছিল, যাতে কোনো গোয়েন্দা সংস্থা তাদের নাগাল না পায়। কিন্তু ফয়সাল জানত না যে অপরাধের জাল সে বুনেছে, সেই জালেই একদিন তার নিজের পতন ঘটবে। ফয়সালের এই স্বীকারোক্তি থেকে একটি বিষয় দিনের আলোর মতো পরিষ্কার, অপরাধ করে পার পাওয়ার দিন এখন শেষ। মেঘালয়ের দুর্গম পাহাড় থেকে শুরু করে বনগার অন্ধকার অলিগলি, কোথাও তাদের আর শেষ রক্ষা হলো না। ফয়সাল নিজের মুখেই স্বীকার করেছে যে বিজয়নগরে সেই হত্যাকাণ্ডের সময় তার কোনো ভুল ছিল না, কিন্তু পলায়নের সময় সে ভাগ্যের কাছে হেরে গেছে। আসলে এটি ভাগ্যের হার নয়, এটি হলো আধুনিক অপরাধ বিজ্ঞানের এবং ন্যায়ের জয়। ভারত এখন এই ফয়সালকে ব্যবহার করে বাংলাদেশের সাথে কোনো বড় ধরনের দর কষাকষি করবে কিনা তা নিয়ে কূটনৈতিক মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। ভারত কি ফয়সালকে স্রেফ একজন অপরাধী হিসেবে ফেরত দেবে, নাকি তার কাছে থাকা বিস্ফোরক তথ্যগুলোকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করবে? যদি ফয়সালের জবানবন্দিতে বাংলাদেশের বর্তমান প্রভাবশালী কোনো মহলের নাম উঠে আসে, তবে সেই সরকার এক বিশাল নৈতিক সংকটের মুখে পড়বে। ভারত ঠিক এই সংবেদনশীল জায়গাতেই হাত দিতে চাইছে। ওসমান হাদি কেবল একজন ছাত্র নেতা ছিলেন না, তিনি ছিলেন হাজারো তরুণের আদর্শ। তার খুনের বিচার যদি প্রশ্নবিদ্ধ হয়, তবে বাংলার রাজপথ আবারও উত্তল হয়ে উঠবে। 12ই মার্চের অধিবেশন থেকে শুরু করে ফয়সালের রিমান্ড, সব মিলিয়ে বাংলাদেশ এখন এক আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে আছে। বাংলার মানুষ এখন আধীর অপেক্ষায় রয়েছে যে ভারতের পুলিশ রিমান্ড শেষে আরও কি চাঞ্চল্যকর তথ্য পর্দার আড়াল থেকে সামনে আসে। সবার চোখ এখন একটি ক্যালেন্ডারের পাতায়, কবে এই নরপিশাচদের বাংলাদেশের মাটিতে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। ফয়সাল করিম মাসুদের এই পতন একটি পরিষ্কার বার্তা দেয়, আইন তার নিজস্ব গতিতে চলে, আর অপরাধের পথ শেষ হয় অন্ধকারের কোনো এক নির্জন সেলে।
শহীদ হাদির রক্ত বৃথা যেতে পারে না। এই খুনের নেপথ্যে থাকা সেই রাঘব বোয়ালদের মুখোশ উন্মোচন না হওয়া পর্যন্ত রাজপথ শান্ত হবে না। প্রতিটি বিপ্লবী জনতাকে আজ অত্যন্ত্র প্রহরীর মতো জেগে থাকতে হবে, যেন কোনো অন্ধকার হাত এই বিচার প্রক্রিয়াকে শ্বাসরোধ করে হত্যা করতে না পারে। ভাড়াটে খুনিরা আজ খাঁচায় বন্দী, কিন্তু তাদের পেছনে সুতো নাড়ানো সেই অদৃশ্য হাতগুলো কি এখনও মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে? দর্শক, আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? ফয়সাল কি রিমান্ডে সেই বড় গডফাদারের নাম ফাঁস করবে? ঢাকা ৮ আসনের সেই প্রভাবশালী নেতার ভাগ্য কি এখন ফয়সালের জবানবন্দির ওপর ঝুলে আছে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। আর এই ঘটনার প্রতিটি